আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। আমরা ক্লাস শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। চ্যান্টিং অ্যাডভান্স এই কোর্সে আমি স্বাগত জানাচ্ছি। যদিও আমাদের প্রথম ক্লাস ছিল গত শনিবার সন্ধ্যা 7টা থেকে, কিন্তু কিছু কারণে ওই দিনে ক্লাস নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমরা আজ থেকে ক্লাস শুরু করব এবং আগামী শনিবার থেকে যথারীতি যথাসময়ে ক্লাস হবে। তো ক্লাস শুরু করার আগে আমি সকলের সঙ্গে একটু পরিচয় করে নিই, তারপর আমরা ক্লাস শুরু করব। আমি অ্যালফাবেটিক্যালি একটু আপনাদের নাম ধরে জিজ্ঞাসা করছি, আপনারা একটু আনমিউট করে সংক্ষেপে একটা কি দুটো বাক্যে আপনাদের পরিচয় দিয়ে দেবেন। হ্যাঁ, চম্পা চ্যাটার্জি, আপনি ফোন করুন। শুনতে পাচ্ছেন? দু একটা বাক্যে আপনি এখন কি পড়ছেন বা কি করছেন বা সংস্কৃত কতটা পড়েছেন, এই দুটো কথা বলে দিন তাহলে শুধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মথুর মোহন মন্ডল, আপনি একটু অন করে বলুন। নমস্কার, আমি হ্যাঁ, আমি আমি রিটায়ার্ড। তো এসএসকেএল 1টা আমি তো করেছি। এখন আগে থেকে সংস্কৃত ভাষার সঙ্গে পরিচয় ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার কিছু কিছু পরিচয় ছিল, স্বাধ্যায়ের মাধ্যমে কিছু ছিল, কিছু আচ্ছা নিজের চেষ্টায় কিছু হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বাড়ি কোথায় আপনার? আমি থাকি এখানে বরানগর। ও আচ্ছা, সবাই কলকাতার কাছাকাছি আপনারা, তাই তো? সেটা আমি থাকি বরানগর। আচ্ছা, ঠিক আছে। ওকে। নেক্সট মৌলি সাহা, আপনি অন করুন। হ্যাঁ স্যার, নমস্কার। আমি নমস্কার। নমস্কার, আমি আগের কোর্সটা তো করেছি চ্যান্টিং এর, আর সংস্কৃতের আমি ওই ইন্টারমিডিয়েট কোর্স অবধি করেছি। তো আচ্ছা, উত্তম স্যার, তারপর চন্দন স্যার, অমিত স্যার, ওরা ক্লাস নিয়েছিল। হ্যাঁ, ওরা ওই উত্তম স্যার, চন্দন স্যার, শুভঙ্কর স্যার নিয়েছিলেন ও ফার্স্টে শুভঙ্কর দাস। লেভেলটায়। তারপরে পরেরটাতে অমিত স্যার, শুভদীপ স্যার আর আরেকজন স্যার সৌরভ স্যার ছিলেন। শুভদীপ দাস। শুভদীপ দাস, হ্যাঁ। ঠিক আছে। তো আর আমি এমনি স্কুল পড়াশোনা কতটা? শিক্ষিকা। আচ্ছা আমি এমএসসি জিওগ্রাফি বিএড করেছি, আমি স্কুলে পড়াই। তো আপনার বাড়ি? আমার বাড়ি কলকাতাতেই, টলিগঞ্জের ওখানে। ঠিক আছে। আচ্ছা, আপনি রনি দে। হ্যাঁ, নমস্কার। আমার আসল নাম হচ্ছে সৌরিশ দত্ত, ওটা আমার অ্যালিয়াস। বলুন একবার। সৌরিশ দত্ত। আচ্ছা, ঠিক আছে। তো আমি এর আগের কোর্সটা করেছিলাম রাজু স্যারের কাছে। এছাড়া আমি সংস্কৃতের
একটা এলিমেন্টারি কোর্স মানে প্রিলিমিনারি কোর্স করছি। ওখানে শ্বেত একজন ম্যাডাম করাচ্ছেন আচ্ছা। অফলাইন ক্লাস, আমাদের শনিবার করে ক্লাস হয়। আর সংস্কৃতের সঙ্গে আপনি আগে পরিচিত? স্কুলে যেসব শিখেছিলাম 6-8-এ সেগুলো তো ভুলেই গেছি, তো আবার পুনরায় ওই প্রিলিমিনারি কোর্সটা করছি ম্যাডামের কাছে, ওই আপনাদের অ্যানসেস্ট্রাল হোমে গিয়ে ক্লাসটা করছি অফলাইন ভাবে। আচ্ছা। আর আপনার বাড়ি? আমার বাড়ি দক্ষিণ কলকাতায়। আচ্ছা, ঠিক আছে। শবরী সরকার। নমস্কার স্যার। নমস্কার। আমার বাড়ি হলো হুগলির কামারপুকুরে। আচ্ছা আচ্ছা। ঠাকুরের জন্মস্থানের কাছেই আমার বাড়ি। আমি ছোট থেকেই মঠে গিয়ে মানে ওই চ্যান্টিং শুনে আমার একটু ভালো লাগতো প্রথম থেকেই। তারপর আমি সংস্কৃতেই MA BEd করেছি, কিন্তু চ্যান্টিং তো ইউনিভার্সিটিতে কোথাও সেভাবে শেখানো হয় না, সেজন্য আমি আরো চ্যান্টিংটা শেখার জন্য এখানে ভর্তি হলাম। আর এখন কোনো পড়াশোনা করছেন না বিএড করার পর? না, আমি এখন পেইন্টিং করি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর সোনালী লাহিড়ী। নমস্কার স্যার, আমি বাড়িতে পড়াই, স্টুডেন্ট টিউশন পড়াই। আমার মিশনের সঙ্গে বহু বছর ধরে যোগাযোগ আছে। আমি আগে হায়দ্রাবাদে থাকতাম, বর্তমানে কলকাতাতেই থাকি। ওখানেও আমি ওখানে ওই সব বিষ্ণু সহস্রনাম ইত্যাদি পড়া মানে হতো আর কি। ওখান থেকে আমার কি ইন্টারেস্টটা গ্রো করে সংস্কৃত স্তোত্র পাঠের উপর। তো ঠিক সেভাবে আমি সংস্কৃত আমি জানি না, কিন্তু মানে উৎসাহটা আছে, ইচ্ছে আছে এই পর্যন্ত। আচ্ছা, সংস্কৃত অক্ষর সব পড়তে পারেন তো? হ্যাঁ, অক্ষর পড়তে পারেন, কারণ ওখানে তো সংস্কৃত যে মানে হায়দ্রাবাদ মঠে যে বিষ্ণু সহস্রনাম, ললিতা সহস্রনাম, ওগুলো বইগুলো সব সংস্কৃতেই। ওখানে তো বাংলা হরফে পাওয়ার কোনো সুবিধে নেই, বাধ্য হয়েই মানে শিবস্তোত্রগুলো সব ওই সংস্কৃত হরফেই থাকে, তো বাধ্য হয়েই হয়েছে আর কি। কলকাতায় এসে সব বাংলাটাই বেশি হয়, কিন্তু ওটা জানি না যে তা নয়, জানি, তবে খুব একটা চর্চা নেই আর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর সুলতা মণ্ডল। মণ্ডল, তাই তো? মণ্ডল, সুলতা মণ্ডল। নমস্কার, আমি বনহুগলিতেই থাকি। আচ্ছা। আর আপনার কলকাতাতে। আমি একজন হাউসওয়াইফ। আর কি বলে, সংস্কৃতের উপরে আমার অল্প বিস্তর জ্ঞান আছে, কিন্তু সেইভাবে মানে সমস্ত গ্রামাটিক্যাল অতটা আমি হয়তো বলতে পারবো না। এখন আমি রুদ্রাম শিখছি একজনের কাছে। রুদ্রাম। আচ্ছা, রুদ্রাষ্টাধ্যায়ী বা বেদা শিখছি, বেদা যেটাকে বলে, কি বলে। তারপরে আপনার এই আর কি, আর কিছু মানে সেরকম ভাবে। তারপরে শ্লোকা বগেরা একটু জানি। তারপরে আপনার ললিতা সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম, এগুলো সব পাঠটা। আপনি কলকাতাতেই বিলং করেন এখন? না, আমি আসলে থাকতাম, অনেক বছর দিল্লিতে ছিলাম, তারপরে আমি কথায় বোঝা যাচ্ছে আপনার কথার মধ্যে হিন্দি টান রয়েছে। হ্যাঁ, কলকাতায় কিছুদিন এসেছি আমি। হ্যাঁ। এমনি আপনি থাকেন দিল্লিতে না কলকাতাতে? আপনার পার্মানেন্ট অ্যাড্রেস? না, কলকাতাতেই আছি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের কতজন আছেন এই মানে এই কোর্সটাতে? অনেকে তো মনে হয় জয়েন করেননি। গ্রুপে আছেন 12 জন, সেখানে আমি এবং মহারাজ ছেড়ে বাকি 10 জন আপনারা আছেন। 7 জন, মানে 3 জন অ্যাবসেন্ট আছে। ঠিক আছে। আচ্ছা, আমি কিছু কথা আগে বলে দিই ক্লাস শুরু করার আগে। আজকে যে লিঙ্কে আমাদের ক্লাস হলো, আগামী প্রত্যেকটা ক্লাস এই লিঙ্কেই হবে। যদি মাঝখানে লিঙ্ক কাজ না করে বা অনেক সময় দেখা যায় প্রেজেন্টেশন হয় না পুরোনো লিঙ্কে, তখন আমরা নতুন লিঙ্ক দেব। তা না হলে এই লিঙ্কেই আপনাদের প্রত্যেকদিন ক্লাস হবে। যে আমাদের গ্রুপটা রয়েছে কমন গ্রুপ, সেখানে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা রেখে দিয়েছি। সেখান থেকে আপনারা প্রত্যেকদিন 7টা থেকে ক্লাস, মানে আপনারা 6:58-তে বা 6:59-এ সকলে জয়েন করবেন। 7:03-4 পর থেকে আর কেউ জয়েন করবেন না, নইলে ক্লাসটা ডিস্টার্ব হয়। আর আমরা যেগুলো পড়বো সেগুলো আমি বলার পূর্বে আপনারা চ্যান্টিং ফার্স্ট লেভেলে যা যা পড়েছেন একটু সংক্ষেপে বলুন। কি কি পড়েছেন? গীতা পড়েছেন, ছন্দ পড়েছেন। গীতার কোন কোন অধ্যায় পড়েছেন আপনারা? প্রথম, দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়।
1, 2 এবং 3। আচ্ছা, আর ছন্দ? ছন্দ শিখরিণী ছন্দ, সব ছন্দগুলো আছে না, সেইগুলো পড়েছি আর কি। সবগুলোই পড়েছেন তাই তো? অনুষ্টুপ, শিখরিণী, শ্রগধরা, ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, শার্দুল বিক্রীডিতম, বসন্ত তিলকা, সব পড়া হয়েছে। মালিনী? হ্যাঁ, মোটামুটি সব। মালিনী ছন্দ, মন্দাক্রান্তা ছন্দ, শিখরিণী ছন্দ, শার্দুল বিকৃত ছন্দ, এগুলো মোটামুটি আমরা পড়েছি। আচ্ছা, এই ছন্দ এবং গীতা ছাড়া আর কোন স্তোত্র পড়েছেন আপনারা? স্তোত্র আমরা পড়েছি, যেমন গঙ্গা স্তোত্র, শিব তাণ্ডব স্তোত্র, তারপরে শিব পঞ্চাক্ষর স্তোত্র, তারপরে এরকম অনেক অনেক স্তোত্রই আমরা পড়েছি। আচ্ছা, সেটার জন্য আপনারা স্তবনাঞ্জলি ফলো করেছেন তাই তো? হ্যাঁ, আমি তো স্তোত্র, তাছাড়া আমাদের দেয়া হতো, পিডিএফ দিয়ে দিতেন স্যার, সেইটা আমরা সেটা থেকে আমরা লিখে নিতাম আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এই কোর্সে যা যা হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এক মিনিট, আমি স্ক্রিন শেয়ার করছি। তো সেখানে যদি কোনো রিপিটেশন আপনাদের মনে হয় যেটা আমাদের ফার্স্ট লেভেলে পড়া হয়েছে, তাহলে সেটা আমরা ক্যান্সেল করে সেখানে অন্য কিছু আমরা ঢোকাতে পারি। ঠিক আছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এক মিনিট। আচ্ছা, মথুর মোহন মন্ডল, আপনি রেই সেন্ড করেছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন। আপনার একটু পরিচয় দিলে ভালো হতো। ও আচ্ছা, সরি, আমি ভুলে গেছি। আমার নাম রাজেশ অধিকারী, আমি আপনাদের রাজু স্যারেরই ব্যাচমেট, বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, এখন যেটার নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটা বেলুর মঠেই আছে। আপনারা যদি বেলুর মঠে কেউ এসে থাকেন, দেখবেন বেলুর মঠে ঢোকার আগেই, আপনি যখন বেলুর মঠের দিকে ঢুকছেন, আপনার বাঁ দিকে পড়বে বিদ্যা মন্দির এবং ডান দিকে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। সেখানে আমি বর্তমানে পিএইচডি করছি। আমার পিএইচডি 3.5 বছর হয়েছে, আর 1.5 বছর সম্ভবত হবে। আর আমি পড়াশোনা করেছি বেলুর মঠেই। আমি ক্লাস 9 থেকে বেলুর মঠে থাকি। বিবেকানন্দ বেদ বিদ্যালয় বলে একটা প্রতিষ্ঠান আছে, রামকৃষ্ণ মঠের একটা প্রতিষ্ঠান। সেটা হচ্ছে, আপনারা যারা এসছেন তারা জানেন, যেটা ফেরিঘাট যেখানে আছে বেলুর মঠের, আপনারা হয়তো জানেন ফেরিঘাট, যেটা দক্ষিণেশ্বর থেকে আসার সময় আপনাদের যেখানে নামতে হয় লঞ্চে করে, সেই ফেরিঘাটের একদম পাশেই এই বেদ বিদ্যালয়। এখানে আমি ক্লাস 9 থেকে পড়াশোনা করেছি। সমগ্র গীতা, বেদ অধ্যয়ন, সংস্কৃত অধ্যয়ন এখান থেকে আমার শুরু হয়। তারপর আমি 2015-তে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে যাই। 2020-তে আমার MA শেষ হয়। তারপর থেকে আমি এখনো পিএইচডি চলছে আমার। এই পর্যন্তই। হ্যাঁ, ঠিক। আর এখন আমি স্টে করি, বেদ বিদ্যালয়ে স্টে করি, এখানেই ছেলেদেরকে পড়াই, আর ইউনিভার্সিটিতে পিএইচডি করি, দুটো একসঙ্গে চলছে আমার। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমি তোমাকে একটু পরে ফোন করি। আমি রাত তোমাকে 9:30টার পর ফোন করছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা শেয়ার করছি সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? না স্যার, দেখতে পাচ্ছি না। এখনো আসেনি। আচ্ছা,
এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা দেখুন, আমাদের গত 18 তারিখ ফার্স্ট ক্লাস ছিল, আমি সেই হিসাবেই এটা বানিয়েছি। আচ্ছা আমি একটু আমার ভিডিওটা অফ করি, তাহলে স্পষ্ট দেখতে পাবেন। দেখুন, আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে পূর্বতন যে আমরা কোর্সটা করেছি, সেখানে আমরা গীতা এবং বিভিন্ন স্তোত্রগুলো পড়েছি। এখন আমরা মূল ফোকাস করব সেটা হচ্ছে বেদের ওপর। আমরা বেদের বিভিন্ন সূক্ত পড়ব, সঙ্গে বিভিন্ন স্তোত্র পড়ব, কিছু গান পড়ব। সেগুলো আমি একবার বলে দিই, একটা ওভারলুক আপনাদেরকে দিয়ে দিই। আমরা প্রথম ক্লাস মানে আজকে আমরা শান্তি মন্ত্র পড়ব। কিছু শান্তি মন্ত্র আছে সেটা পড়ব। তারপর আমরা নেক্সট ক্লাস থেকে কঠোপনিষদ পড়ব। এরপর আচ্ছা, এটা কি আমি পুরোনোটা কাস্ট করছি না? এটাই, হ্যাঁ এটাই ঠিক আছে। তারপর বিষ্ণু সূক্ত, অগ্নি সূক্ত, শিক্ষাবল্লী, মহামৃত্যুঞ্জয় সূক্ত, ঘনপাঠ, সংজ্ঞান সূক্ত। মানে আপনার পুরো জুন মাসটা আমরা বৈদিক সূক্তের ওপরই পড়াশুনো করব। জুলাইতে আমরা শিব মহিম্ন স্তোত্র, যদি এটা আপনাদের হয়ে থাকে, আমরা চেঞ্জ করব। তারপর মান্ডুক্য উপনিষদ, দেবী সূক্ত, শ্রদ্ধা সূক্ত, রুদ্রাষ্টাধ্যায়ী, রাষ্ট্রাভিবর্ধন সূক্ত, বিষ্ণু সূক্ত আর সামবেদ আমরা পড়ব। আগস্টে আমরা সাম সংহিতা স্তোত্র পাঠ, চর্পট পঞ্জরিকা স্তোত্রম, দ্বাদশ পঞ্জরিকা স্তোত্রম, গঙ্গা স্তোত্রম আপনাদের হয়ে গেছে, আমরা চেঞ্জ করব। তারপর আমরা গান করব মনসা সত্যম অবনীতলম। তারপর লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা কিছু অভ্যাস করব এবং শেষ ক্লাসে আমরা একটা পরীক্ষা নেব। এই হচ্ছে আমাদের ক্লাসের একটা সাধারণ আইডিয়া আপনাদের দিয়ে রাখি। এবার এখান থেকে চেঞ্জ করার বিষয় আমি দেখতে পাচ্ছি গঙ্গা স্তোত্রম একটা আছে। আর কি আছে বলুন? আর কি আপনারা ফার্স্ট লেভেলে পড়েছেন? আর কিছু নেই। শান্তি মন্ত্র একটু পড়েছি আমরা, প্রথম তিনটে শান্তি মন্ত্র। মানে কোনগুলো বলুন দেখি। ওই সাহানা বাবাতু সাহানাও ভুনাক্তু, ওটা করেছি আমরা। তারপরে ওই অত অব্দি করেছি, ওই স্বস্তি না ইন্দ্র বৃদ্ধাশ্রবাহা, ওইখান অত অব্দি করেছি আর কি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাহলে শান্তি মন্ত্র একটু আপনাদের করা আছে। বাকি শিব মহিম্ন স্তোত্রমটা কি করেছেন আপনারা? না, আমরা ওটা হয়নি। তারপর ঐগিরি নন্দিনী যেটা আছে, ওটা করেছেন? না। আচ্ছা, তাহলে আমরা গঙ্গা স্তোত্রের জায়গায় ওটা রাখতে পারি। ঠিক আছে, আমরা এখন তাহলে ক্লাস শুরু করছি। আচ্ছা, আপনাদের কিছু জিজ্ঞাসা বা কোনো মন্তব্য থাকলে একটু বলুন, তারপর আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে। আচ্ছা, এই যে সূত্রমগুলো আপনি বলছেন, এগুলো কোন বেদের পাঠ বলছেন? হ্যাঁ, সেগুলো আমরা যখন পড়বো তখন বলবো প্রত্যেকটা। ঠিক আছে, মানে সব বেদই আপনি কভার করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, 4টে বেদই আমরা কিছু কিছু পড়বো, আমরা বিস্তারিত পড়তে তো পারবো না। অল্প কটা ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা বেদের অল্প অল্প কিছু পড়বো। ঠিক আছে, ঠিক। আচ্ছা, আপনারা সহনা বাবতুটা পড়েছেন, শন্ন মিত্রা এটা পড়েছেন, আর ভদ্রম কর্ণেভি এটা পড়েছেন, তাই তো? হ্যাঁ, স্বস্তি না ইন্দ্র বৃদ্ধাশ্রবা, এটা করেছি, এটাও করেছি। স্বস্তি না ইন্দ্র, আচ্ছা ঠিক আছে, এটা এখানে নেই। ওকে, তাহলে আমরা শান্তি মন্ত্রটা তাহলে একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা একটু করুন তাহলে। যদি কোনো ভুল হয় আমি বলে দিচ্ছি। শান্তি মন্ত্র দিয়েই তো যেহেতু শুরু করা উচিত, তো অল্প একটু আপনারা করে নিয়েছেন, সেটা একটু জিজ্ঞাসা করি আপনাদের কাছে। আচ্ছা চম্পা ম্যাডাম, আপনি অন করুন। আপনি একবার পড়ুন প্রথমটা, সহনা ভবতু। ওম সহনা ভবতু
सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम शांति शांति শান্তি। একদম ঠিক। আচ্ছা, মথুর মোহন মন্ডল, আপনি ষণ্মিত্রহাটা দেখি একবার বলুন। ওম শন্নো মিত্রশং বরুণঃ শন্নো ভবৎপর্যমা শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ঠিক আছে। আচ্ছা, মৌলি সাহা, আপনি ভদ্রম কর্ণেভিটা একবার বলুন দেখি। আচ্ছা, আমি অন্য কাউকে জিজ্ঞাসা করলে আগের জন মিউট করে দেবেন, ওটা আমি আর আলাদা করে বলবো না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মৌলি সাহা, আপনি একবার বলুন ভদ্রম কর্ণেভিটা। স্যার এটা অতটা প্রিপেয়ার্ড নই এটা। আচ্ছা, আপনি কোনটা বলতে পারবেন? প্রথমটা বলতে পারবো। আচ্ছা, প্রথমটা একবার বলুন তাহলে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে। আচ্ছা, সৌরিশ দত্তবাবু, আপনি ষণ্মিত্রহাটা একবার বলে দেবেন। ভদ্রম কর্ণেভিটা বলতে পারবেন আপনি? না, আমি চেষ্টা করছি ষণ্মিত্রটা। বলুন। ওম ষণ্মিত্রশ বরুণঃ ষণ্নো ভবৎপর্যমা ষণ্নো ইন্দ্র বৃহস্পতিঃ ষণ্নো বিষ্ণুরুক্রমঃ নমো নমো ব্রহ্মণে তস্मै वायो नमस्ते वायो तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि रक्तं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्वक्तारमवतु तद्वक्तारं भवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। আচ্ছা, শবরী সরকার, আপনি কোনটা বলবেন? আপনি ভদ্রম কর্ণেভিটা বলবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন। ওম ভদ্রং কর্ণেভিः শৃণুয়াম দেবাः ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यसेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ঠিক আছে। সোনালী লাহিড়ী ম্যাডাম, আপনি কোনটা বলবেন? ষণ্মিত্রটা বলবো? আচ্ছা, বলুন। ওম শন্নো মিত্রঃ সংবরুণঃ শন্নো ভবৎপর্যমা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्माम अवतु
तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। খুব ভালো। আচ্ছা সুলতা মণ্ডল, আপনি কোনটা বলবেন? ओम भद्रम करने भी। আচ্ছা বলো। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागं स्वस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नो साक्षो अरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्ददातु। ओम शांति शांति শান্তিः। ঠিক আছে, আপনাদের মোটামুটি সকলেরই চ্যান্টিং এর একটা ভালো উচ্চারণ আপনাদের রয়েছে, সুতরাং খুব কষ্ট হবে না আপনাদের পরেরগুলো ধরতে। আচ্ছা আপনারা বলতে পারবেন এই যে আপনারা পাঠ করলেন এটা কোন বেদের মতে পাঠ করলেন আপনারা? ঋগ্বেদ কি? কৃষ্ণ যজুর্বেদ। ঠিক ঠিক, কৃষ্ণ যজুর্বেদ অনুসারে আপনারা পাঠ করলেন। ঠিক আছে, আপনারা সকলেই মনে রাখবেন প্রত্যেকটা বেদের আলাদা আলাদা স্টাইলে পাঠ করা হয়, এক্সেপ্ট ঋগ্বেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদ এবং অথর্ববেদের পাঠ 95% একই রকম। ঠিক আছে, ওখানে কোনো আলাদা কিছু নেই। কিন্তু যজুর্বেদ এবং সামবেদ আর যজুর্বেদের মধ্যেও দুটো আলাদা ভাগ রয়েছে, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ। এই প্রত্যেকটার কিন্তু উচ্চারণের আলাদা আলাদা স্টাইল, কোনোটাই কিন্তু একে অপরের সঙ্গে মিক্সড হয় না। হ্যাঁ, আপনি কোনো একটা চ্যান্টিং শুনে চোখ বন্ধ করে বলতে পারবেন এটা কোন বেদ অনুসারে পাঠ হচ্ছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই রকম বিবিধতা কেন রয়েছে, তার কারণ কি? আপনারা জেনে রাখবেন আমাদের এই যে বেদ বিষয়টা, এটা বহু প্রাচীন কাল থেকে পরম্পরায় উচ্চারিত হয়ে আসছে। এখানে পরম্পরা মানে হলো গুরু পরম্পরা। একজন গুরু তার শিষ্যকে শেখাবেন, সে যখন ম্যাচিওর্ড হবে সে তার একজন শিষ্যকে শেখাবেন। এইরকম ভাবে গুরু পরম্পরায় বহু প্রাচীন কাল থেকে আমাদের এই প্রত্যেকটা বেদ কিন্তু পাঠ হয়ে মানে শ্রুতি হয়ে আজকে অবধি চলে আসছিল। শ্রুতি মানে হচ্ছে যেটা শুনে শুনে উচ্চারিত হয়, শুনে শুনে মনে রাখা হয়, এটাই হচ্ছে শ্রুতি। এখানে একমাত্র কাজ শ্রবণ ইন্দ্রিয়, কোনো চোখ রূপ ইন্দ্রিয় বা দর্শন ইন্দ্রিয় কিন্তু এখানে কোনো কাজ ছিল না। কিন্তু যত মানে দিন যায় মানুষের মেধা শক্তি তত কমে আসে, সেই কারণে দেখছে যে এটার শুধুমাত্র শ্রবণেন্দ্রিয়ের দ্বারা হচ্ছে না কাজ, তখন সেটা লিপিবদ্ধ করা হয়। যে জিনিসটা উচ্চারিত হয় সেটা লিপিবদ্ধ করা হয়। ক্রমে ক্রমে আজকের এই যে লিখিত পরম্পরাটা চলে এসছে বেদের, ওই সময় থেকে ওটা শুরু হয়। কিন্তু তার আগে সবাই শুনে শুনেই মনে রাখতো বেদটাকে। এইবার এই যে শুনে শুনে মনে রাখা, এইরকম শুনে শুনে তারা মনে রাখতে গিয়ে কোথাও কোনো একজন গুরু একরকম উচ্চারণ করলো, আর একজন গুরু আর এক রকম উচ্চারণ করলো, আর একজন গুরু আর এক রকম উচ্চারণ করলো। এইভাবে কিন্তু অনেক পরম্পরার সৃষ্টি হয়। ঠিক আছে, এইবার শুক্ল যজুর্বেদের কারোর মতে আপনারা খেয়াল করে দেখবেন নর্থের দিকে, ভারতবর্ষের নর্থের দিকে যখন যাবেন তখন দেখবেন সেখানে শুক্ল যজুর্বেদের পরম্পরাটা বেশি, তারা শুক্ল যজুর্বেদকে ভালো পছন্দ করে। আপনি যখন সাউথের দিকে যাবেন তখন দেখবেন কৃষ্ণ যজুর্বেদ তারা বেশি পছন্দ করে। ইভেন মঠ মিশনে আমরা কৃষ্ণ যজুর্বেদটাকে বেশি ফলো করি। ঠিক আছে, ঋগ্বেদের একটা আলাদা মহিমা আছে, যেটা কিনা ঠাকুর দেবতার স্তুতি করার জন্য ঋগ্বেদের বিভিন্ন স্তোত্র সূক্ত রয়েছে। হ্যাঁ, সাম সংহিতার একটা আলাদা মহিমা আছে। সাম সংহিতা হচ্ছে গানের আকারে পড়া হয়, সেখানে 3টে মাত্র স্বর থাকে। সাম গান বলে একটা রয়েছে, সাম গানে
সম্পূর্ণ 7টা সুর দিয়ে গান করা হয় সেরকম রয়েছে। যজুর্বেদ রয়েছে একটা আলাদা পরম্পরায়, শুক্ল যজুর্বেদে, যেখানে হচ্ছে বাক্যের মতন পড়ে যেতে হয়, সেখানে কোনো মাঝখানে গ্যাপ দিতে হয় না। আর অথর্ববেদ যেটা বললাম সেটা সম্পূর্ণ ঋগ্বেদের মতনই পাঠ করা হয়। ঠিক আছে, এবার আমরা এই যে শান্তি মন্ত্র 3টে আপনারা পড়লেন একটু আগে, এটা কৃষ্ণ যজুর্বেদ অনুসারে আপনারা পড়লেন। হ্যাঁ, দেখুন আমি আপনাদেরকে দৃষ্টান্ত রূপে একটু বলে দিই। এই সহনা ভবতু আমরা ঋগ্বেদ অনুসারে পড়তে পারি, আবার আপনারা যেটা পড়লেন কৃষ্ণ যজুর্বেদ সেটা অনুসারে পড়তে পারি। ঋগ্বেদ অনুসারে যদি আপনারা পড়েন, এটা ঋগ্বেদের মতন করে পড়েন, তাহলে কি হবে? হরিহি ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এইরকম দেখুন আমি যেরকম পড়লাম, কৃষ্ণ যজুর্বেদ পড়লে কিন্তু পুরো স্টাইলটা পাল্টে যাবে। কেমন হবে? হরিহি ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। বোঝা গেল? দেখুন দুটোর মধ্যে কিন্তু স্টাইল ভিন্ন আছে। হ্যাঁ, স্টাইল সংস্কৃত হচ্ছে শৈলী, দুটোর মধ্যে শৈলী কিন্তু আলাদা। এইরকম প্রত্যেকটা বেদের কিন্তু শৈলী আলাদা হয়। তো আমরা প্রথম মাসটা এবং নেক্সট মান্থ আমরা দুটো মাসে বেদগুলো এবং কিছু উপনিষদ কভার করার চেষ্টা করব। আমি আপনাদেরকে একটু সারসংক্ষেপ বলে দিই পুরো বিষয়টার। দেখুন, আমরা যে পরম্পরায় রয়েছে এটা হচ্ছে সংস্কৃত ভাষার একটা পরম্পরা। সংস্কৃত ভাষাকে কিভাবে আবৃত্তি করব, কিভাবে চ্যান্টিং করব। হ্যাঁ, এইবার সংস্কৃত ভাষায় কোন জিনিসটা চ্যান্টিং করা উচিত, কোন জিনিসটা মুখ্য চ্যান্টিং করার জন্য, সেটা জানতে গেলে আমাদেরকে একটা প্রস্থান শব্দটার সঙ্গে পরিচিত হতে হবে। কি শব্দ বললাম? প্রস্থান। প্রস্থান মানে হচ্ছে কোনো একটা বিষয় জানার একটা নির্দিষ্ট রাস্তা। যেমন যদি আমি বেলুড় মঠ আসতে চাই, তাহলে আমি ট্রেনেও আসতে পারি, আমি জলপথেও আসতে পারি, আমি গাড়ি করেও আসতে পারি। তাহলে একটা বেলুড় মঠের 3টে প্রস্থান তৈরি হলো। একটা ট্রেন রূপ প্রস্থান, একদম হাওড়া থেকে বেলুড় মঠ পর্যন্ত একটা ট্রেন লাইন আছে। হ্যাঁ, 5 কিলোমিটারের একটা, শুধুমাত্র বেলুড় মঠের জন্যই রয়েছে ওটা। হ্যাঁ, বেলুড় বলে আলাদা একটা স্টেশন, বেলুড় মঠ বলে একটা আলাদা স্টেশন আছে। এটা অনেকেই হয়তো জানেন না। বেলুড় মঠের মধ্যে একটা স্টেশন আছে, মঠের মধ্যে বলতে ওই বাস স্ট্যান্ডের পাশে। হ্যাঁ, এবার এই বেলুড় মঠ একটা রাস্তা আছে, ট্রেনের মাধ্যমে আসতে পারি, আমরা গাড়ির মাধ্যমে আসতে পারি, হাওড়া থেকে বাসে করে আসতে পারি, আবার হাওড়া থেকে আমরা লঞ্চ ধরেও বেলুড় মঠের ঘাটে নামতে পারি। তো একটা লক্ষ্য, তার রাস্তা হয়ে গেল 3টে। এইরকম ভাবে আমাদের ভারতীয় সংস্কৃতিকে জানতে যে প্রত্যেকটা শাস্ত্র রয়েছে, প্রত্যেকটা শাস্ত্রেরই প্রস্থান বলে কিছু কিছু রাস্তা রয়েছে। এবার মুখ্য রূপে প্রস্থান 3টে রয়েছে। একটা হচ্ছে শ্রুতি প্রস্থান, একটা হচ্ছে স্মৃতি প্রস্থান, আর একটা হচ্ছে ন্যায় প্রস্থান। আপনারা কি বিষয়গুলো অবগত আছেন? যদি থাকেন তাহলে আমাকে আনমিউট করে বলতে পারেন। না না, এগুলো না স্যার, জানি না আমরা। স্যার আরেকবার নামগুলো রিপিট করবেন? শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। 3টে নাম আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে।
শ্রুতি প্রস্থান বলে একটা আছে, স্মৃতি প্রস্থান বলে একটা আছে, আর একটা হচ্ছে ন্যায় প্রস্থান। অথবা এই ন্যায় প্রস্থানকে অনেকে বলে থাকেন যুক্তি প্রস্থান। হ্যাঁ, কি বলে? ন্যায়ও লিখতে পারেন আপনারা, অথবা যুক্তি প্রস্থানম। ঠিক আছে, তিনটে প্রস্থান হয়, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং যুক্তি প্রস্থান। এইবার এর অর্থগুলোর সঙ্গে একটু আপনারা পরিচিত হয়ে যান। এখানে দেখুন, একটা শব্দ রয়েছে শ্রুতি, একটা শব্দ রয়েছে স্মৃতি, একটা শব্দ রয়েছে যুক্তি। শ্রুতি মানে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে বেদ। শ্রুতি মানে হলো বেদ, যেটাকে শ্রবণ করে পড়া হয় সেটাই হচ্ছে শ্রুতি, সেটার মধ্যে পড়ে যায় বেদ। এবার আপনাদের মনে সংশয় আসতে পারে যে আমরা যদি সংস্কৃত শাস্ত্রকে জানতে চাই, এখানে সংস্কৃত শাস্ত্র বা মূল রূপে আপনি বেদান্ত শাস্ত্র আমরা মেন ফোকাস করছি, সেটা হচ্ছে বেদান্ত। বেদান্ত শাস্ত্রকে যদি আমরা জানতে চাই তাহলে আমাকে একটি পুরো বেদ পড়তে হবে, সম্পূর্ণ বেদ অধ্যয়ন করলে আমি বেদান্তকে জানতে পারবো না। সেখানে একটু ক্যাটাগরাইজ করে দিয়েছে। কিরকম? শঙ্করাচার্য ছিলেন, শঙ্করাচার্যকে সবাই আপনারা জানেন। শঙ্করাচার্য এই শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং যুক্তি প্রস্থানকে ক্যাটাগরাইজ করে আলাদা আলাদা কতগুলো লিমিটেড শ্রুতিকে রেখেছে। লিমিটেড শ্রুতি মানে যে চারটে আমাদের বেদ রয়েছে, চারটে বেদ থেকে কিছু কিছু উপনিষদকে আলাদা করে রেখে দিয়েছে, যে এর মধ্যে বেদান্ত শাস্ত্রের মুখ্য কথাগুলো স্পষ্ট রূপে বর্ণনা করা হয়েছে। সুতরাং আপনারা যদি এই কটা জিনিস পড়েন তাহলে আপনি শ্রুতি প্রস্থান পড়ে ফেলেছেন, তার মানে এটা হয়ে যায়। শ্রুতি প্রস্থান মানে কি বললাম তাহলে? কিছু লিমিটেড উপনিষদ। কটা উপনিষদ? 11টা উপনিষদ। 11টা উপনিষদকে বলা হয় শ্রুতি প্রস্থান। কি বলা হয়? শ্রুতি প্রস্থান। এবার ওই 11টা উপনিষদ কি কি আমি লিখে দিচ্ছি, এটা লিখে রাখুন, এটা খুব দরকার আপনাদের। ঈশ কেন কঠ প্রশ্ন মুন্ড মান্ডুক্য তিত্তিরিহি ঐতরেয়ম চ ছান্দোগ্যম বৃহদারণ্যকম তথা। এই হচ্ছে, দেখুন এখানে কটা উপনিষদের কথা আছে, কেউ বলতে পারবেন এখানে কি কি উপনিষদ রয়েছে? মৌলি সাহা, আপনি অন করে বলুন দেখি এখানে কি কি উপনিষদের কথা বলা হচ্ছে। ঈশ কেন কঠ প্রশ্ন মুন্ড মান্ডুক্যা তিত্তিরহ ঐতরেয়ং চ ছন্দাজ্ঞং বৃহদারণ্যকং তথা। তাহলে এখানে এটা একটা আপনারা তো ছন্দ পড়েছেন, বলুন দেখি এটা কোন ছন্দে লেখা আছে? পারবেন বলুন। আপনারা তো পুরো গীতা পড়েছেন, গীতার কোন ছন্দ? 3টে অধ্যায় গীতায় কোন ছন্দ সেটা? অনুষ্টুপ। হ্যাঁ, অনুষ্টুপ ছন্দ। দেখুন গীতা কেমন পড়েছে আমরা? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এইটা দেখুন, ঈশকেন কঠ প্রশ্ন মুন্ড মান্ডুক্য তিত্তিরিহ ঐতরেয়ম চ ছান্দোগ্যম বৃহদারণ্যকং তথা। কোন ছন্দ হলো তাহলে? অনুষ্টুপ। অনুষ্টুপ ছন্দ। বোঝা যাচ্ছে? এবার দেখুন, আপনারা নোট করে রাখতে পারেন, এখানে শ্রুতি প্রস্থানের মূল শ্রুতিগুলোকে বলে দেওয়া হলো। ঈশ একটা উপনিষদ, ঈশোপনিষদ যাকে বলি আমরা। কেনোপনিষদ একটা আছে, কঠোপনিষদ একটা আছে, প্রশ্নোপনিষদ আছে, মুন্ডাকোপনিষদ আছে, মান্ডুক্যোপনিষদ আছে, তৈত্তিরীয় উপনিষদ আছে, ঐতরেয় উপনিষদ আছে,
ছান্দোগ্য উপনিষদ আছে, বৃহদারণ্যক উপনিষদ আছে। দেখুন একটা শ্লোকের মধ্যে কতগুলো উপনিষদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও একটা উপনিষদ আছে, সেটা হচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদ। হ্যাঁ, শ্বেতাশ্বতর বলি আমরা, শ্বেতাশ্বতর উপনিষদ। এই যে আমি 11টা উপনিষদের নাম বললাম, এই 11টা উপনিষদকে শ্রুতি প্রস্থানের মধ্যে ফেলা হয়। শবরী সরকার, আপনি বলুন দেখি কি কি উপনিষদ বললাম নামগুলো। ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠোপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডকোপনিষদ, মুন্ডকোপনিষদ, মান্ডুক্য উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, ঐতরেয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদ। এছাড়াও একটা রয়েছে শ্বেতাশ্বতর উপনিষদ। ঠিক। স্যার লাস্টেরটা একবার লিখে দেবেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে, শ্বেতাশ্বতর উপনিষদ। এটাও কি শ্রুতির মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ, এটাও পড়ে। তাহলে কটা হলো দেখুন, ঈশা, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, তিত্তিরি, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, শ্বেতাশ্বতর। দেখুন 11টা উপনিষদের নাম বললাম আমি। এই 11টা উপনিষদ হচ্ছে শ্রুতি প্রস্থান, মানে শ্রুতি রূপ রাস্তার মধ্যে পড়ছে 11টা উপনিষদ। এই 11টা উপনিষদ পড়লে আমরা বেদান্তের মূল তত্ত্বগুলো জানতে পারবো। সেই কারণে আমাদের এই যে শাস্ত্র পরম্পরা রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন গুরুকুলে মুখ্য রূপে এই 11টা উপনিষদই পড়ানো হয়। এছাড়াও কিন্তু আরো উপনিষদ রয়েছে, 108টা টোটাল উপনিষদ পাওয়া যায়। কটা উপনিষদ বললাম? 108টা টোটাল উপনিষদ পাওয়া যায়, উপলব্ধ। তার মধ্যে এই 11টা উপনিষদ আমরা পড়ি। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা এই 11টাই কেন পড়ি, বাকিগুলো কেন পড়ি না? হ্যাঁ, তার প্রথম যুক্তি তো আমি বললাম যে বেদান্তের মূল তত্ত্বগুলো এখানে রয়েছে। দ্বিতীয় যুক্তি হচ্ছে শঙ্করাচার্য এই 11টা উপনিষদের উপরেই ভাষ্য লিখেছেন, যাকে আমরা শাঙ্কর ভাষ্য বলে থাকি। কি বলি? শাঙ্কর ভাষ্য। হ্যাঁ, এবার আমি এতগুলো কথা কেন বললাম এতক্ষণ ধরে, তার কারণ হচ্ছে আমরা এই কোর্সে এখান থেকে 3টে সম্ভবত ঈশোপনিষদ পড়বো, কঠোপনিষদ পড়বো, মুন্ডক উপনিষদ পড়বো। এই 3টে উপনিষদ আমরা এই কোর্সে পড়বো। সেই কারণে আমি এতগুলো কথা বললাম। বোঝা গেল? তাহলে শ্রুতি প্রস্থান থেকে আমরা এটুকু পড়লাম। এরপর আমরা দেখব স্মৃতি প্রস্থান মানে কি। হ্যাঁ, কেউ বলতে পারবেন স্মৃতি প্রস্থান মানে কি? স্মৃতি কথার অর্থ কি? যখন আমরা স্মৃতিতে ধরে রাখতে পারি, তাকে আমরা স্মৃতি। হ্যাঁ, স্মৃতিকে ধরে রাখতে পারি, ধরে রাখতে পারি, সেটাই। ঠিক আছে। কথনচিৎ এটা যুক্তি সম্পন্ন একটা কথা, কিন্তু এখানে আমাকে ওই ধরে রাখাটা কি জিনিস সেটা যদি জিজ্ঞাসা করা হয়, তখন বলতে হবে বেদান্ত তত্ত্ব বা বেদের তত্ত্ব। বেদের তত্ত্ব স্মৃতিতে বলা হয়। কিরকম করে? এর উদাহরণ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা যাকে সংক্ষেপে বলি গীতা। এই গীতা হচ্ছে স্মৃতি প্রস্থানের অন্তর্ভুক্ত। কেন? কারণ আমরা গীতা পড়লে তার মধ্যে কি তত্ত্ব পাই, শ্রীকৃষ্ণ কি তত্ত্ব লিখে গেছেন গীতার মধ্যে? তার উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ সমস্ত বেদের মূল কথা গীতাতে লিখে গেছে, সমস্ত উপনিষদের মূল কথা গীতাতে লিখে গেছে। তাহলে আমরা শ্রুতি প্রস্থানের মধ্যে গীতাকে কেন ফেলছি না? ফেলতে পারবো না, কারণ শ্রুতি প্রস্থান হচ্ছে দৃষ্ট, কেউ লিখে যায়নি। কিন্তু স্মৃতি প্রস্থান কেউ লিখে গেছেন। ব্যাস লিখে গেছেন ওটা। শ্রুতি প্রস্থান কিন্তু কেউ লেখেননি, কোনো বেদ কেউ রচনা করে যাননি। বেদকে বলা হয় অপৌরুষেয়, মানে কোনো পুরুষের দ্বারা সেটা লেখা হয়নি। হ্যাঁ, প্রাচীনকালে ঋষিরা সেটা দর্শন করতেন, বেদের মন্ত্র তারা দর্শন করতেন। মন্ত্র দ্রষ্টা বলা হয় ঋষিদেরকে, কারণ তারা বেদের মন্ত্রগুলোকে তাদের
ধ্যান শক্তির মাধ্যমে দর্শন করতে পারতেন। ঠিক আছে? আর স্মৃতি প্রস্থান যেটা হচ্ছে রচিত হয়েছে, হ্যাঁ, কেউ একজন লিখে গেছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছে সেটা কেউ একজন লিখে গেছে। সেই কারণে ওই বেদের কথাগুলোই যেহেতু শ্রীকৃষ্ণের মুখে বলাচ্ছেন কেউ, সেটা লিখে রাখছেন আমাদের বোঝানোর জন্য, সেই কারণে এটাকে স্মৃতি প্রস্থান বলা হচ্ছে। বেদের কথাকেই স্মরণ করা হচ্ছে গীতাতে। এছাড়াও স্মৃতি প্রস্থানের মধ্যে বিভিন্ন পুরাণ পড়ে। হ্যাঁ, আমাদের টোটাল ৮ মহাপুরাণ রয়েছে, ৮ উপপুরাণ রয়েছে। আমরা এগুলো পড়বো না, পুরাণগুলো আমরা পড়বো না, কারণ এটা অনেক ভাস্ট চ্যাপ্টার হয়ে যাবে, সুতরাং আমরা পড়বো না। স্মৃতি প্রস্থানের মধ্যে পুরাণগুলোও পড়ে এবং মুখ্য রূপে এই গীতা সেটা হচ্ছে স্মৃতি প্রস্থানের মধ্যে পড়ছে। আর যেটা আমি তৃতীয় বলছি যুক্তি প্রস্থান, এটা হচ্ছে ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র ব্রহ্মসূত্র কি? বেদান্তের যে মুখ্য তত্ত্ব, বেদান্ত যেটা বলতে চায় সেটা হচ্ছে ব্রহ্ম, বেদান্ত যাকে ব্যাখ্যা করতে চায় সেটা হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, এই ব্রহ্মকে বোঝানোর জন্য কিছু সূত্র লেখা হয়েছে। সূত্র কথারও একটা বিশিষ্ট অর্থ আছে। হ্যাঁ, অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবদ বিশ্বতো মুখম সূত্রকে বলা হয়। কি বলা হয়? অল্পাক্ষরম মানে হচ্ছে ছোট অক্ষরে, মানে ছোট অক্ষর বলতে কম কথায়। হ্যাঁ, আমরা অঙ্ক যখন করি আমরা কি করি? a প্লাস বি হোল স্কোয়ারের পুরো অর্থ কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে ওই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে ওই অত বড় কথাটাকে আমরা ছোট করে যেখানে বললাম সেটা হচ্ছে সূত্র। অল্পাক্ষর বিশিষ্ট হয়, মানে অল্প কথায় বলা হয়। তারপর কি? অসন্দিগ্ধম। সন্দিগ্ধ মানে হচ্ছে সংশয়াপন্ন, আর অসন্দিগ্ধ মানে যেখানে কোনো সংশয় থাকে না। তাহলে সূত্রগত বাক্যগুলো এমন হওয়া উচিত যেখানে কোনো সংশয় থাকবে না। তারপর কি? সারবত। সারবত মানে অনেক বড় কথাকে সংক্ষেপে সার কথা রূপে সূত্রের মধ্যে বলা হয়। তারপর কি? বিশ্বতো মুখম। বিশ্বতো মুখম মানে এর চারিদিকে মুখ। চারিদিকে মুখ মানে একটা সূত্রকে ব্যাখ্যা করতে গেলে অনেক ভাবে তাকে ব্যাখ্যা করা যেতে পারে। বোঝা গেল? এইরকম আমাদের এই যে বেদান্ত সম্প্রদায়, বেদান্ত শাস্ত্র, হ্যাঁ, এই বেদান্ত শাস্ত্রের যে তৃতীয় প্রস্থান আমরা যুক্তি প্রস্থান দেখলাম, সেই যুক্তি প্রস্থানের অন্তর্গত হচ্ছে ব্রহ্মসূত্র। হ্যাঁ, ব্রহ্মসূত্র টোটাল 555টা সূত্র আছে। বাদরায়ণ ব্যাস, ভগবান বাদরায়ণ ব্যাস এই সূত্রগুলোকে রচনা করেছিলেন। এখানে কি করা হয়? উপনিষদের বাক্যগুলোকে সূত্রের মাধ্যমে বিচার করা হয়। এই হচ্ছে 3টে প্রস্থান। তার মধ্যে আমরা শ্রুতি প্রস্থানটা পড়ব। আচ্ছা, আপনারা বলতে পারবেন আমাদের কি কি দর্শন আছে আমাদের শাস্ত্রে? দর্শন কয় প্রকার এবং কি কি কেউ বলতে পারবেন? সুলতা মণ্ডল? না স্যার, বলতে পারবো না। আচ্ছা, সোনালী ম্যাডাম? না স্যার, বলতে পারবো না। এটা বলতে হবে তো। এটা মৌলি সাহা? না স্যার। আচ্ছা, আপনার নাম ছিল সৌরিশ দত্ত, আপনি? বেদ বা দর্শন নিয়ে আমি পড়াশোনা করিনি স্বাধ্যায়, তো ঠিক জানি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখুন, আমাদের মূল দর্শন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আস্তিক দর্শন, একটা হচ্ছে আর একটা আস্তিকটা বলে দিলে আর একটা বলা উচিত। নাস্তিক দর্শন। নাস্তিক হচ্ছে একটা হচ্ছে আস্তিক দর্শন, একটা হচ্ছে দ্বৈত অদ্বৈতকে বোঝাচ্ছেন? না না, আমি বলছি শুনুন। একটা হচ্ছে আস্তিক দর্শন, একটা হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক কথাটা বলা হয় যারা বেদকে মূল প্রমাণ হিসাবে মানে, তারা হচ্ছে আস্তিক। তারা বিশ্বাস করে যে বেদঃ অস্তি, মানে বেদ আছে, মূল প্রমাণ রূপে বেদ রয়েছে, ব্রহ্মকে বোঝানোর জন্য বেদই একমাত্র প্রমাণ, এটা যারা মানে তারা হচ্ছে আস্তিক। আর নাস্তিক মানে ঠিক তার বিপরীত, মানে যারা বেদকে প্রমাণ হিসাবে মানে না, তারা হচ্ছে নাস্তিক। এবার এই আস্তিক দর্শনের 6টা ভেদ আছে, টোটাল 6টা ভেদ আছে আস্তিক দর্শনে।
আর নাস্তিক দর্শনে টোটাল 3টে ভেদ আছে। এগুলো আপনাদের জেনে রাখা উচিত। হ্যাঁ, আমাদের এগুলো খুব কমন জিনিস। দর্শনটা মানে যারা আমরা চ্যান্টিং পড়ছি, আপনাদের খুব মানে জেনে রাখা প্রয়োজন। মূল কথা এগুলো আমাদের শাস্ত্রের, আমাদের কালচারের মূল যে বিষয় এটা। হ্যাঁ, ভারতীয় সংস্কৃতি, যেহেতু আমরা ছাত্রছাত্রী সবাই ভারতীয় সংস্কৃতিরই, সুতরাং ভারতীয় সংস্কৃতির মূল যে বিষয়টা সেটা জেনে রাখা উচিত। হ্যাঁ, এই দর্শন 2 প্রকার হয়, একটা হচ্ছে আস্তিক দর্শন, একটা হচ্ছে নাস্তিক দর্শন। হ্যাঁ, এই আস্তিক দর্শন আবার 6 প্রকার। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক আর পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। পূর্ব আর উত্তর মীমাংসা। দেখুন এখানে 6টা আমি দর্শনের কথা বললাম। একটা হচ্ছে সাংখ্য দর্শন, একটা হচ্ছে যোগ দর্শন। এই যে যোগ দর্শন, আমরা এখন যে বিভিন্ন অনুষ্ঠান যোগা 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 পালন হচ্ছে, চারিদিকে যোগা ডে পালন হচ্ছে। হ্যাঁ, যোগা কাউন্টডাউন 100 ডেজ পালন হচ্ছে। তো ওই যোগাটা মূল ভিত্তি হচ্ছে ওই যোগ দর্শনের মূল আচার্য পতঞ্জলি যে 4টে অধ্যায় বিশিষ্ট যোগা সূত্র লিখে গেছেন, সেই যোগা সূত্র হচ্ছে যোগ দর্শন, যোগা এর মূল ভিত্তি। হ্যাঁ, যোগা অথাৎ যোগম ব্যাখ্যাস্যামহ এরকম করে রয়েছে। হ্যাঁ, প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতয়ঃ পঞ্চবৃত্তয়ঃ পঞ্চতয়ঃ। হ্যাঁ, তারপরে এই যে প্রাণায়াম, বিভিন্ন আসন, সবকিছুই যোগার মধ্যে পতঞ্জলি ব্যাখ্যা করে গেছেন। ন্যায় দর্শন, ন্যায় দর্শনের সঙ্গে আমরা খুব ভালোভাবেই পরিচিত, কারণ আমাদের এই যে নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ বলে একটা জায়গা আছে, আজ থেকে বেশি বছর নয়, 300-400 বছর আগেও এই ন্যায় দর্শনের খুব একটা মাহাত্ম্য ছিল আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের এই আমাদের নবদ্বীপে বিভিন্ন আচার্যরা ন্যায় দর্শনের প্রগাঢ় পাণ্ডিত্য তাদের ছিল। হ্যাঁ, নবদ্বীপকে ন্যায় দর্শনের একটা কেন্দ্রবিন্দু বলা হয়। এবার এই ন্যায় দর্শনটি কিছু আধুনিক মানুষ এসে ওই ন্যায় দর্শনের উপর বিভিন্ন প্রশ্ন করে বিভিন্ন কথা না মেনে আর একটা দর্শনের সৃষ্টি করে, সেটা হচ্ছে এই বৈশেষিক দর্শন। ঠিক আছে, ওই জন্য ন্যায় আর বৈশেষিক এক জায়গায় লিখতে হয়। এরপর রয়েছে পূর্ব মীমাংসা আর হচ্ছে উত্তর মীমাংসা। এই পূর্ব মীমাংসা হচ্ছে কর্মকাণ্ড, বেদের কর্মকাণ্ডকে বলা হয় পূর্ব মীমাংসা। কর্মকাণ্ড মানে হচ্ছে এই একই বেদের 2 রকম ভেদ আছে। হ্যাঁ, কিছু কিছু বেদের মন্ত্র কোনো একটা কর্ম বা কোনো যাগযজ্ঞের প্রতি সমর্পিত হয়েছে। যেমন কোনো একটা মন্ত্রের মাধ্যমে আমি এই অগ্নিহোত্র যজ্ঞটা করব, এই অশ্বমেধ যজ্ঞটা করব। হ্যাঁ, এইরকম এই দর্শপূর্ণমাস যাগ করব, এই শ্রাদ্ধানুষ্ঠান করব, এই বিবাহ অনুষ্ঠান করব। আমাদের যে ষোড়শ সংস্কার রয়েছে সবগুলো তো বেদের মন্ত্রের দ্বারাই হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে, মানে কিছু কাজ করা হচ্ছে ওই বেদের মন্ত্রের দ্বারা। এই কাজ করা অংশটা হচ্ছে পূর্ব মীমাংসার অন্তর্গত। আর একটা রয়েছে যেটা হচ্ছে উত্তর মীমাংসা। এই উত্তর মীমাংসা হচ্ছে জ্ঞান কাণ্ড বলা হয় একে। জ্ঞান কাণ্ড কেন বলা হয়? এখানে কোনো কর্ম উপদিষ্ট হয় না, এখানে জ্ঞান উপদিষ্ট হয়। কি জ্ঞান? ব্রহ্ম জ্ঞান। এই সমস্ত সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা পড়ে যে প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করতে পেরেছে, সেই একমাত্র এই উত্তর মীমাংসায় বর্ণিত ব্রহ্মকে জানার অধিকারী হতে পারে। সেই কারণে উত্তর মীমাংসাকে সর্বশ্রেষ্ঠ দর্শন বলা হয়। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই উত্তর মীমাংসাকে, সবচেয়ে বেশি শ্রদ্ধার চোখে দেখা হয়, কারণ এটা হচ্ছে আমাদের মুখ্য জ্ঞান কাণ্ড। যত আমাদের উপনিষদ বেদ রয়েছে তার মূল তত্ত্ব ব্যাখ্যা করে হচ্ছে এই ব্রহ্মকে। আর এই ব্রহ্ম স্পষ্ট রূপে ব্যাখ্যা হয় উত্তর মীমাংসা। আমরা যাই পড়ি না কেন, আমরা জ্যোতিষ পড়ি না কেন, ব্যাকরণ পড়ি না কেন, সাহিত্য পড়ি না কেন, যাই আমরা পড়ি, সমস্ত কিছুর কিন্তু একমাত্র লক্ষ্য হচ্ছে ব্রহ্মকে বর্ণনা করা। তাহলে একটা ব্যাকরণে কি করা হয়? একটা ব্যাকরণে রামঃ গ্রামম গচ্ছতি, এই বাক্যটা সঠিক। কেন সঠিক সেটা ব্যাখ্যা করা হয়
ব্যাকরণ দর্শনে, মানে ব্যাকরণ শাস্ত্রে। কিন্তু ব্যাকরণ শাস্ত্রের মূল লক্ষ্য রামঃ গ্রামম গচ্ছতি এইটাকে প্রতিপাদন করা নয়। ব্যাকরণ শাস্ত্রের মূল লক্ষ্য হচ্ছে বেদের যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলো পরস্পরের সঙ্গে ঠিকঠাক ব্যবহৃত হচ্ছে, পরস্পরের সঙ্গে এটার পর এটা রয়েছে। কেন রয়েছে? ব্যাকরণ পড়ো। হ্যাঁ, অহম ব্রহ্মাস্মি, এখানে অস্মি কেন হলো? ব্যাকরণ পড়ো, কারণ অহম ছিল উত্তম পুরুষ, সেই জন্য অস্মি হয়েছে। সুতরাং এই বেদের মন্ত্র ব্যাখ্যা করার জন্যই বাকি সমস্ত দর্শন রয়েছে। আর এই বেদের মন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে ব্রহ্মকে বর্ণনা করা। আর এই ব্রহ্মকে স্পষ্ট রূপে বিস্তারিত রূপে বর্ণনা করে উত্তর মীমাংসা। ওই কারণে আমাদের দর্শন শাস্ত্রে উত্তর মীমাংসা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি দর্শন। এই উত্তর মীমাংসার অন্তর্গত তিনটে প্রস্থান, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান মানে কি সেটা আমরা একটু আগেই বিস্তারিতভাবে জানলাম। বোঝা গেল? আচ্ছা, মথুর মোহন মন্ডল, আপনি কিছু বলবেন, বলুন। ষড় দর্শনে তো বেদান্ত আসে না? হ্যাঁ, আমি তো সেটাই বললাম, ষট দর্শন মানে এই যে ছটা দর্শন আমরা বললাম তার মধ্যে উত্তর মীমাংসা দর্শনের অপর নাম হচ্ছে বেদান্ত দর্শন। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই উত্তর মীমাংসার অন্তর্গত কিছু উপনিষদ আমরা নেক্সট পড়ব। আপাতত আমরা শান্তি মন্ত্রটা আর একটু বিস্তারিতভাবে জেনে নিই। তাহলে আপনাদের এই পর্যন্ত হয়েছিল। আচ্ছা, পুরোটা আমি একবার আবৃত্তি করে আমরা তার পরের শান্তি মন্ত্রটা পড়বো, সেটা হচ্ছে এই যশ ছন্দসাম ঋষভ, এই জিনিসটা আমরা পড়বো এরপর। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা কি ক্লাসের রেকর্ডিংটা পাওয়া যাবে? কেন হাতে নোট নিতে গেলে তো সময় লাগবে, একটা মোবাইল হাতে নিয়ে লেখাও একটু মুশকিল হয়। অ্যাকচুয়ালি আমি রেকর্ডিং করছি, আমার একটা ডেস্কটপ কম্পিউটার আছে, সেখানে রেকর্ডিং করছি, কিন্তু এই রেকর্ডিং এর কোয়ালিটিটা ভালো হয় না। আমি পিডিএফ দিলেও চলবে আমাদের? পিডিএফ তো একটু আপনাদেরকে দেওয়াই হবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, পিডিএফটা যদি সুবিধা হয়, তার আগে এক হাতে মোবাইল নিয়ে তার নোট করা একটু মুশকিল হচ্ছে। ঠিক আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি একবার এই তিনটে আপনারা তো একবার পড়লেন, আমিও একবার পড়ে দিই। পড়ে এটা আপনাদের ঠিকই আছে, আমরা এখানে আর কিছু ব্যাখ্যা করব না, আমরা এরপর থেকে একটু পড়া শুরু করবো। হ্যাঁ, যতটা আপনারা পড়েছেন 4 নম্বর থেকে আমরা পড়বো। আমি এটুকু একবার আবৃত্তি করে তারপরে 4 নম্বরে যাব। अथ शान्तिमन्त्राः। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति শান্তিः। এরপর থেকে আমরা পড়ব। আচ্ছা, আমরা একজন করে আমরা আনমিউট করব, আমি একবার বলবো, আপনিও একবার আবৃত্তি করবেন, এইভাবে আমরা ক্লাস নেব। ঠিক আছে? হ্যাঁ, চম্পা ম্যাম বলুন। হ্যাঁ, কিছু বলছেন আপনি? না না না, আমি একবার পড়ছি, আপনি শুনে শুনে পড়বেন। 4 নম্বরটা আমরা শুরু করছি।
হরিঃ ওম নমো ব্রহ্মণে নমো অস্ত্বগ্নয়ে নমঃ পৃথিব্যৈ নমঃ ওষধেভ্যঃ। হ্যাঁ, আপনারা কি করবেন, খেয়াল রাখবেন যেখানে যেখানে নিচে স্বর রয়েছে, দেখুন এখানে একটা অনুদাত্ত স্বর বলে এটাকে। হ্যাঁ, নিচে যে দাগটা দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় অনুদাত্ত স্বর, আর এই যে উপরে যে দাগটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্বরিত স্বর। হ্যাঁ, উদাত্ত বলে ভুল করবেন না, এটাকে বলা হয় স্বরিত স্বর। উদাত্ত মানে যেখানে কোনো সাইন দেওয়া নেই, যেমন নকারে, অকারে, হ্যাঁ এইখানে নকারে, এগুলোতে কোনো সাইন দেওয়া নেই, এইগুলোকে বলা হয় উদাত্ত স্বর। আর যেখানে উপরে সাইন দেওয়া রয়েছে ওটাকে স্বরিত স্বর, আর যেখানে নিচের একটা দাগ দেখতে পাচ্ছি ওটাকে আমরা বলবো অনুদাত্ত স্বর। অনুদাত্ত স্বরে কি করতে হবে, গলাটা নিচে নামাতে হবে। যেমন ওম নমো, দেখুন নমো, ন আমরা উদাত্ত কণ্ঠে বলছিলাম, মো, মোতে আমরা নিচে নামিয়ে দিলাম নমো। হ্যাঁ, তারপর ব্রহ্মণে, ওখানে ব্রহ্মা তার উপরে দেখুন স্বর রয়েছে, তাহলে আমরা কি করব, উপরে যখন স্বর থাকবে তখন আমরা গলাটা উপরে উঠিয়ে দেব। তাহলে নমো ব্রহ্মণে, হ্যাঁ ব্রহ্মণে, আবার ম উপরে বলেই মূর্ধন্যয় নিচে স্বর আছে বলে আমরা আবার নামিয়ে দিচ্ছি। কি করলাম, ওম নমো ব্রহ্মণে নমো। হ্যাঁ, বোঝা যাচ্ছে? বলুন দেখি এটুকু। ওম নমো ব্রহ্মণে নমো। হলো না, আস্তে আস্তে বলুন। হ্যাঁ, প্রত্যেকটা নমো বলুন দেখি, নমো। নমো ব্রহ্মণে ব্রহ্মণে নমো নমো। অস্ত্বগ্নয়ে অস্তগ্নয়ে অস্ত্বগ্নয়ে, ত্ব নিচে, গ্ন উপরে, আবার ইয়ে নিচে, অস্ত্বগ্নয়ে। অস্তগ্নয়ে। ওম নমো ব্রহ্মণে নমো অস্ত্বগ্নয়ে বলুন। ওম ওম নমো ব্রহ্মণে নমো অস্তগ্নে অস্ত্বগ্নয়ে অস্তগ্নয়ে। নমঃ পৃথিবী, ঠিক আছে ঠিক আছে, তারপর নমঃ পৃথিব্যৈ নমঃ ওষধেভ্যঃ বলুন। স্যার একবার বলুন। নমঃ পৃথিব্যৈ নমঃ ওষধেভ্যঃ। নমো নমঃ, নমো মকারে উপরে স্বর রাখতে হবে, নমঃ পৃথিব্যৈ, নমো ছয় হ্রস্বইকারে নামিয়ে দিতে হবে। বলুন নমো নমঃ পৃথিব নমো নমঃ পৃথিব্যৈ নমঃ ওষধিভ্যঃ। আচ্ছা, দেখুন আবার কি হচ্ছে, মকারে আমরা উপরে ওঠাচ্ছি, থয় হ্রস্বইকারে নিচে নামাচ্ছি, এইটুকু আগে বলুন। নমঃ পৃথিব্যৈ, এইটুকু বলুন। নমঃ পৃথিব্যৈ নমঃ ওষধেভ্যঃ বলুন। নমো ওষধিভ্যঃ। ঠিক আছে, পুরো লাইনটা দেখি চেষ্টা করুন বলার, আমি একবার বলে দিই। ওম নমো ব্রহ্মণে নমো অস্ত্বগ্নয়ে নমঃ পৃথিব্যৈ নমঃ ওষধেভ্যঃ বলুন। ওম নমো ব্রহ্মণে নমো অস্তগ্নয়ে নমো পৃথিব্যৈ নমো। বিসর্গের পরে পকার থাকলে নমঃ প বলতে হবে। নমঃ পৃথিব্যৈ নমো ওষধিভ্যঃ। ঠিক আছে। আচ্ছা, মথুর মোহন বাবু আপনি অন করুন। চম্পা ম্যাডাম আপনি মিউট রাখবেন। হ্যাঁ, আমি আলাদা করে মিউট রাখার জন্য বলবো, ঠিক আছে? আমি অন্য একজনকে যদি জিজ্ঞাসা করি তাহলে ডিফল্ট আপনি মনে রাখবেন যে আপনাকে মিউট করতে বলছি। করুন, এটাই করুন একবার। ওম নমো ব্রহ্মণে নমো। এখানে ভুল হলো,
ব্রাহ্মণে, আস্তে আস্তে বলুন, হ্যাঁ আরো। ওম নমো ব্রহ্মণে নমো, ব্রাহ্মণে নামাতে হবে সবটা। ওম নমো ব্রহ্মণে নমো অস্ত্বগ্নয়ে নমঃ, অস্ত্বগ্নয়ে, নমো অস্ত্বগ্নয়ে নমঃ, পৃথিব্यै নমো ওষধিভ্যঃ। আবার বলুন। ওম নমো ব্রহ্মণে নমো অস্ত্বগ্নয়ে, নমো, হ্যাঁ নমো ময় ওকারটা উপরের দিকে থাকবে। ব্রাহ্মণে নমো নমো, হ্যাঁ দেখুন এখানে যে কটা নমো আছে প্রত্যেকটাই আলাদা আলাদা আছে, দেখুন আলাদা আলাদা উচ্চারণ। এটাই নমো নিচে থাকবে, এটাতে থাকবে নমো উপরে, এখানে নমঃ, হ্যাঁ, আর এখানে আবার নমঃ ও সাধি, ঠিক আছে, চারটেই আলাদা আলাদা। বলুন। ওম নমো ব্রহ্মণে নমো অস্ত্বগ্নয়ে নমঃ, পৃথিব্यै নমো ওষধিভ্যঃ। ঠিক আছে, মৌলিক সাহা আপনি অন করুন। হ্যাঁ স্যার। বলুন। ওম নমো ব্রহ্মণে নমো অস্ত্বগ্নয়ে অস্ত্বগ্নয়ে নমো পৃথিব্যায় নমঃ পৃথিব্যায় নমঃ ওষধিভ্যঃ, নমঃ অষধি ওকারটাকে টানতে হবে, ভুল করলে চলবে না। হ্রস্ব দীর্ঘ ভুল করলে চলবে না, হ্যাঁ। নমঃ ওষধিভ্যঃ, বলুন। নমঃ ওষধিভ্যঃ, টানছেন না আপনি। নমঃ ওষধি, নমঃ ওষধিভ্যঃ। আচ্ছা, তারপরটা আমরা পড়ি। নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। অল্প করে বলছি, অর্ধেক। নমো বাচে নমো বাচস্পতয়ে, দেখুন আপনারাও কি করবেন, যেখানে যেখানে উপরে স্বর রয়েছে হাতটা, যদিও কৃষ্ণ যজুর্বেদে কোনো স্বর দিতে হয় না, তবু আপনি হাতটা এক জায়গায় স্টিল না রেখে কি করবেন, মানে যেখানে যেখানে উপরে রয়েছে হাতটা একটু উপর দিকে করবেন। তাহলে কি, মানে আমাদের স্বাভাবিক একটা শরীরের প্রতিক্রিয়া হয়, হাতটা যখন এরকম বলতে বলতে উপর দিকে করবো, গলাটা উপর দিকে উঠে যাবে, হ্যাঁ। তাহলে স্বর দেবেন না, এটাকে স্বর হিসাবে দেবেন না, আপনি জাস্ট উচ্চারণটা ঠিক করার মতন হিসাবে দেবেন। এরকম নমো বাচে নমো বাচস্পতয়ে, দেখুন হাতের সঙ্গে গলা চলবে, তাহলে দেখবেন ঠিক লাগবে শুনতে। বলুন দেখি আবার। নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। আবার বলুন। নমো বাচে নমো বাচস্পতয়ে নমো পতয়ে পতয়ে নমো বিষ্ণবে বিষ্ণবে, নগারে উপরে স্বর রয়েছে, তাহলে বিষ্ণবে বৃহতে করোমি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট সৌরিশ দত্তবাবু, আপনি অন করুন। হ্যাঁ বলুন দেখি। নমো বাচে নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। গুড। প্রথম থেকে বলুন দেখি। ওম নমো ব্রহ্মণে। ওম নমো ব্রহ্মণে, বয়রা ফলা, ব্রহ্মণে। ওম নমো ব্রহ্মণে নমো
নমস্তগ্নয়ে নমো পৃথিবীয়ে নমঃ নমো 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 পৃথিবীয়ে নমো ঔষধিভয়ে ওষধিভ্যः ঔষধিভ্যः তারপর নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বিহাতে করোমি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে একটা প্রশ্ন আছে, আমরা যখন কিছু দেখি চ্যান্টিং এর ভিডিওতে শিশুরা চ্যান্টিং করছে, হাতটা উপরে তুলছে, এটা তো বোঝা যাচ্ছে আপনি এক দাঁড়িটাকে বোঝাচ্ছেন, মানে উচ্চস্বর যেটা, আর নিচে নামাচ্ছে যেটা হচ্ছে অধঃস্বর, আর শরীরস্বর হচ্ছে মাঝখানে। তারপর তারা হাতটাকে আবার কখনো কখনো ডান দিকে নিয়ে যায়, সেইটা বুঝতে পেরেছি। দেখো, আমি আপনাদেরকে প্রথমেই বললাম ঋগ্বেদ আলাদা, যজুর্বেদ আলাদা, সামবেদ আলাদা, অথর্ববেদ ঋগ্বেদের মতো। ঠিক আছে, এই যে ডান দিক বা দিক নেওয়ার যে সিস্টেমটা, এটা হচ্ছে যজুর্বেদে, শুক্ল যজুর্বেদে এই ব্যাপারটা আছে। শুক্ল যজুর্বেদ যখন আমরা পড়বো তখন আমরাও দেখব উপর নিচে মাঝখানে এটাও একটা স্বর রয়েছে, ডান দিক বা দিক এটাও একটা স্বর রয়েছে। শুক্ল যজুর্বেদে অনেক স্বর আছে, অনেক রকম স্বর আছে। ঠিক আছে, ওই ডান দিক বা দিক নেওয়াটা হচ্ছে শুক্ল যজুর্বেদের স্বর, বুঝে গেল? ঋগ্বেদে ওই স্বরটা দেওয়া হয় না। ঋগ্বেদে তিনটেই, উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। আমরা কৃষ্ণ যজুর্বেদ মতে পড়ছি তো? হ্যাঁ, কৃষ্ণ যজুর্বেদে কোনো স্বরই নেই, কিন্তু এখানে যেটা দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র আপনার উচ্চারণের জন্য, কোথায় ওঠাতে হবে কোথায় নামাতে হবে সেটা দেখার জন্য। বোঝা গেল? আমরা যখন ঋগ্বেদ পড়বো তখন বুঝতে পারবেন পার্থক্যটা, এখন বুঝতে পারবেন না। যখন আমরা অগ্নিসূক্ত পড়বো তখন বুঝতে পারবেন। ঠিক আছে। শবরী সরকার আপনি, আচ্ছা মৌলি সাহা বলুন, কি বলছেন আপনি? স্যার, যেখানে স্যার যুক্তাক্ষরটা আছে, যে ধরুন ব্রাহ্মণে তো হয় ময়, তো কোন জায়গাটায় কোনটাতে ওঠাতে হবে স্বরটা? অবশ্যই মকারে ওঠাতে হবে। মতে, আচ্ছা, পরেরটাতে। কারণ সংযুক্ত বর্ণের এই যে যত স্বর রয়েছে, এই যে উপর, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, এই সবগুলো স্বর হচ্ছে স্বরবর্ণে হয়, স্বর কখনো ব্যঞ্জন বর্ণে হয় না। বোঝা গেল? এবার ব্রাহ্মণে এখানে স্বরবর্ণ কোথায় আছে বলুন দেখি? হয় ময় অকার। ম এটাকে ভাঙলে আমরা কি পাবো? হয় হলন্ত প্লাস ময় হলন্ত প্লাস অকার, তাই তো? বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার অকারের হচ্ছে উদাত্ত স্বর, ওই স্বরিত স্বর। ওখানে স্বর সবসময় স্বরবর্ণেরই হয়, ব্যঞ্জন বর্ণে কোনো স্বর হয় না। ঠিক আছে? আচ্ছা, মানে অকারে ওটাতে ওঠাতে হবে। তার মানে অকারটা ময়ের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে বলে আমরা মকারেই ওঠাচ্ছি ওটা। আচ্ছা, তারপরে নামতেও তার মানে তাহলে ওকারে নামাতে হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শবরী সরকার আপনি বলুন এটা। দু লাইনই বলবো? হ্যাঁ, দু লাইনই বলবেন। ওম নমো ব্রহ্মণে নমো অস্ত্বগ্নয়ে নমঃ পৃথিব্यै নমঃ ওষধিভ্যः নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। হকারে নামাতে হবে। বৃহতে করোমি। হ্যাঁ, এবার একটা জিনিস খেয়াল করবেন আপনারা, এই যে রিকার গুলো বলছেন না, এই রিকার গুলোকে রু উচ্চারণ করবেন, রি উচ্চারণ করবেন না। কৃষ্ণ যজুর্বেদে রিকারকে রু উচ্চারণ করতে হবে। বিষ্ণবে বৃহতে ব্রু, হ্যাঁ, পৃথিব্যাই, পৃথিব্যাই নয়, পৃথিব্যাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, পৃথিবীটা কি? পৃথিবীটা কি আপনি বললেন? বিতে ব্রু, আর পৃথিবীর পথে কি হবে? প্রু। হ্যাঁ, নমঃ পৃথিব্যাই, নমঃ পৃথিব্যাই প্রু। ঠিক আছে, একদম পয় রপলা হ্রস্বকার এইরকম প্রু নয় এটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রিকারই, কিন্তু ওই
সম্প্রদায় ভেদ রয়েছে না, আমাদের অনেক সম্প্রদায় রয়েছে, এই বৈদিক সম্প্রদায় অনেক 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 আছে। হ্যাঁ, এবার কোনো কোনো সম্প্রদায়ে রিকারকে রুকার বলে, আর কোনো কোনো সম্প্রদায়ে রিকারকে রিকারই বলে, কেউ কেউ রিকারকে রে বলে। আপনি যখন এই উড়িষ্যায় যাবেন, উড়িষ্যায় যদি আপনারা খেয়াল করেন, উড়িষ্যার কারোর সঙ্গে কথা বলেন, দেখবেন সবাই রিকারকে রুকারই বলে। হ্যাঁ, রিকারকে রু বলে সবাই। ঠিক আছে, হরে কৃষ্ণ অনেকে নাম নাম বলবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ এরকম নাম বলবে। ঠিক আছে, তো এগুলো সম্প্রদায় ভেদ। তো আমরা যে সম্প্রদায়ে পড়েছি সেখানে পৃথিবীকে পৃথিবী বলা হবে, সুতরাং আমরা পৃথিবী বলবো। ঠিক আছে, আপনাদের একটা মানে প্রশ্ন হতে পারে যে আমরা কেন আমাদের সম্প্রদায়কেই মানবো। হ্যাঁ, এটাই নিয়ম, যে যে সম্প্রদায়ে যে বেদ অধ্যয়ন করেছে, সেই সম্প্রদায়ে যে অধ্যয়নের পরম্পরা, সেই পরম্পরাটাকেই তাকে ফলো করতে হবে, এটাই নিয়ম। সে নিজের মতন করে আলাদা কিছু করতে পারবে না। ঠিক আছে, সুতরাং পৃথিবী যেহেতু আমাদের সম্প্রদায়ে আমরা রিকার করেছি, তাহলে আপনি পড়লে আপনাকে রুকারই করতে হবে, রূপ। মানে আমাদের সম্প্রদায় মানে কি নদিয়া টোল সম্প্রদায়? নদিয়ার টোল নয়, দেখুন আমরা যে গুরুর কাছে পড়েছি সেই গুরুর সম্প্রদায়, এটা হচ্ছে গুরু পরম্পরা। হ্যাঁ, আমাদের গুরু পরম্পরায় সবাই রিকারকে রুকার বলে বলেই আজ পর্যন্ত এসেছে, সুতরাং আমরাও বলবো। আবার কোনো কোনো সম্প্রদায় আছে যেখানে রিকারকে রিকারই বলেছে, তাহলে তাদের সম্প্রদায়ে যারা পড়াশোনা করবে তারা রিকারকে রিকারই বলবে। ঠিক আছে, তবে এই রু বলাটাই হচ্ছে ম্যাক্সিমাম বলে। 90% সবাই রিকারকে রুকারই বলে, কৃষ্ণ যুগের যারা পড়ে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে মূল কথা হচ্ছে আপনি যার কাছ থেকে পড়ছেন সে যেটা পড়াচ্ছে আপনাকে সেটা ফলো করতে হবে। তাহলে সে যেটা পড়েছে সে নিশ্চয়ই তার গুরুর কাছ থেকে সেইভাবেই পড়েছে, সেইভাবে আপনাকে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সুলতা মণ্ডল আপনি একবার পড়ুন। ওম নমো ব্রহ্মণে নমো अस्त्वग्नये नमः पृथिव्यै नमो ओषधेभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। একদম। তারপর শান্তি শান্তি যেমন পড়তে হয় ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা নিচ থেকে শুরু করি। সুলতা ম্যাডাম আপনিই বলবেন, এরপর থেকে আমরা শুরু করব 5 নম্বরটা। দেখুন মানে সব সময় এই অবধি পড়া হয়, এই 6 নম্বর পর্যন্ত। ঠিক আছে, শান্তি মন্ত্রই 6 নম্বর অবধি পড়া হয়। এর পরের গুলো মানে শান্তি মন্ত্রই বটে, কিন্তু সবাই পড়ে না, অনেকটা সময় লেগে যাবে, সেই কারণে। অনেকের আছে আবার এই মধুবাতাটা অনেকে পড়ে, মধু, আর এই বাংমে মানসিক প্রতিষ্ঠিতা এটা অনেকে পড়ে। আর পূর্ণমাদাহ এটা পড়া উচিত। তাহলে আমরা অতগুলো পড়বো না, আমরা এই যশ ছন্দসাম ঋষভটা এটা পড়বো, আর পূর্ণমাদাহ এটা পড়বো, লাস্টেরটা। এগুলো আমাদের খুব প্রয়োজন, সেগুলোই পড়বো, আমরা সব পড়বো না। তারপর সুলতা মণ্ডল আপনি অন রাখবেন। আচ্ছা, আমি অল্প অল্প বলবো, আপনি আমার মতন করে বলার চেষ্টা করবেন। হরি ওম যশ্ছন্দসাম ঋষভো বিশ্বরূপঃ। বলুন। ওম ওম মকার, স্পষ্ট মকার বলতে হবে। ওম ওন বলছেন, নকার বলছেন আপনি। ম প ফ ব ভ ম, ওম। আচ্ছা, ওম यश्छन्दसां मृषभो विश्वरूपः। মৃষভো বিশ্বরূপঃ। ভোতে আমরা স্বরটা উপরে উঠিয়ে দেবো, কারণ বিতে আমাকে আবার নামাতে হবে। ঠিক আছে, সুতরাং ভোতে না উঠালে আমি বিতে নামাতে পারবো না, তাই না? বলুন এবার। ওম यश्छन्दसां মৃষভো বিশ্বরূপः। আচ্ছা, সোনালী লাহিড়ী আপনি অন্যরকম। এইটুকুই বলবো তো স্যার? বলুন। ওম যশ্ছন্দসাম ঋষভো বিশ্বরূপঃ। তারপর
ছন্দোভ্যোऽধ্যমৃতাৎ সম্বভূব। বলুন। ছন্দোভ্যা, আবার ভ্যো বলুন তো। ওকার ওকার, হ্যাঁ। ছন্দোভ্যো, ছন্দোভ্যোऽধ্যমৃতাৎ সম্বভূব। এই যেখানে দুটো দাগ রয়েছে উপর দিকে, এটা প্রথমে উপরের স্বরটা বলতে হবে, তারপরে আবার একটা আকার এক্সট্রা বলতে হবে, যেমন ছন্দোভ্যোऽধ্যমৃতাৎ, ধ্যমৃতাৎ সম্বভূব। বোঝা গেল? বলুন। ছন্দোভ্যো ধ্যামৃতা সম্বভূবঃ, সম্বভূবা। এরকম আকারটা, এই যে দ্বিতীয় যে আটা বলছি, ওই আটা উপরে বলবো, মানে যেন আকারটা আমার উপর দিকে স্বর চলে যাচ্ছে এরকম। হ্যাঁ, ঝামরতা আ, ঝামৃতা আ সম্বভূবা। আবার বলুন। ছন্দোভ্যো ধ্যামৃতা সম্বভূবা। আচ্ছা, নেক্সট শবরেশ্বরতা। বলুন, ইয়াশ ছন্দাসাম থেকে, প্রথম থেকে। ওম यश्छन्दसां ऋषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृता সম্বভূব। তারপর সমেন্দ্রো মেধয়া স্পৃণোতু। হ্যাঁ, সবারই ম্যাডাম, আপনি বলবেন। বলুন। আরেকবার বলে দিন। সমেন্দ্র ও মেধা, আচ্ছা ভুল বললাম আমি। সমেন্দ্র মেধয়া স্পৃণোতু। বলুন। সামেন্দ্র মেধয়া স্পৃণোতু। স্পৃণোতু, হ্যাঁ, রিকারকে রু বলতে হবে, স্পৃণোতু নয়, স্পৃণোতু। স্পৃণোতু। তারপর সৌরিশ দত্তবাবু। হ্যাঁ। অমৃতস্য দেবধারণো ভূয়াসম। বলুন। অমৃতস্য দেবধারণো ভূয়াসম। 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 আ নয়, ইয়া। ভূয়াসম। সম নয়, সম। সম। অমৃতস্য হ্যাঁ, আবার শুনুন এটা। অমৃতস্য দেবধারণো ভূয়াসম। অমৃতস্য অটাকে টানলে চলবে না, অ এখানে হ্রস্ব। অমৃতস্য দেবধারণো ভূয়াসম। অমৃতস্য দেবধারণ ভূয়াসম। 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 তারপর মৌলি সাহা। হ্যাঁ স্যার, কোনটা বলুন? অমৃতস্যটা বলুন। অমৃতস্য দেবধারণো ভূয়াসম। আকারটাকে টানতে হবে, ভূয়া। ভূয়াসম। শরীরম মে বিচর্ষণম। বলুন। শরীরম মে বিচারশনম। শরীরম মে বিচর্ষণম। শরীরম মে বিচারশনম। মে, এই যে ময়কার রয়েছে ওটাই স্বর নামাতে হবে। শরীরম মে, দেখুন মে, তারপর চকারের উপরে উঠে যাচ্ছে, বিচারষণম। বিচারষণম। বলুন। শরীরম মে বিচারশনম। আচ্ছা, নেক্সট মথুর মোহন মন্ডল। মথুর বাবু, আপনি অন করুন। মথুর বাবু, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, ঠিক আছে, বলুন এটা। শরীরম মে। আচ্ছা, ঠিক আছে। শরীরম মে বিচর্ষণম। জিহ্বা মে মধুমত্তমা। জিহ্বা মে মধুমত্তমা। কর্ণাভ্যাম যেটুকু বলছি সেটুকু বলবেন। জিহ্বা। জিহ্বা মে মধুমত্তমা।
মধ্যমা। চম্পা চ্যাটার্জি আপনি অন করুন। বলুন এটা জিহ্বা মে। জিহ্বা মে মধুমত্মা। জিহ্বা মে, দেখুন জি মে নিচে স্বর নামাতে হচ্ছে, কি করছি আমি? জিহ্বা মে মধুমত্তমা, বলুন। জিহ্বা মে মধুমত্তমা। তারপর কর্ণা আভ্যাম, দেখুন এখানে দুটো দাগ রয়েছে উপর দিকে, তাহলে একটা আকার তারপর আবার একটা উপরে এক্সট্রা বলতে হবে। কর্ণা আভ্যাম ভূরিবিশ্রবম, বলুন। আচ্ছা মথুর বাবু আপনি মিউট রাখুন, হ্যাঁ আমরা হ্যাঁ বলুন, চম্পা ম্যাডাম বলুন। কর্ণাভ্যাম কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম। ভূতে আমরা উপরে উঠিয়ে দেবো কারণ রিতে নামাতে হবে, তাহলে কি আচ্ছা। কর্ণা আভ্যাম ভূরিবিশ্রবম, বলুন। কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম। আচ্ছা মথুর বাবু বলুন আপনি এবার এটা। কর্ণাভ্যাম। কর্ণাভ্যাম বলুন আবার। কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম। আচ্ছা ব্রাহ্মণঃ কোশোऽসি মেধয়া পিহিতঃ, বলুন। ব্রহ্মণঃ কোশোऽসি মেধয়া পীহিতঃ। মৌলিশः। কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম ব্রহ্মণঃ বিসর্গের পরে ক থাকলে বিসর্গটাকে খ বলতে হবে। ব্রহ্মণঃ না না, খটা ওরকম খ নয়, ক্ষয় হলন্ত টাইপের, কিরকম ব্রাহ্মণঃ কোশোऽসি, ঠিক আছে। ব্রহ্মণঃ কোশোऽসি হাসি, এখানে মেধয়া। হকার নয়, এখানে লুপ্ত আকার আছে, লুপ্ত আকার মানে সেটা লুপ্ত, তার উচ্চারণ হবে না। কোশোऽসি মেধয়া পিহিতঃ, বলুন আবার। কোশোऽসি মেধয়া পীহিতঃ। সৌরদীপ্ত বাবু, সৌরিশ দত্ত বাবু বলুন এটা আবার। ব্রহ্মণা ব্রহ্মণ্য কোশোऽসি মেধয়া পীহিতঃ। তারপর শ্রুতম মে গোপায়, বলুন। শ্রুতম মে গোপায়। শবরী সরকার বলুন ব্রহ্মণ কোশোऽসি থেকে। ব্রাহ্মণঃ কোশোऽসি মেধয়া পীহিতঃ। শ্রুতম হ্রস্ব পিহিতঃ। পিহিতঃ বলছেন আপনি, কয় দীর্ঘইকার নেই। মেধয়া পিহিতঃ। মেধয়া পীহিতঃ। শ্রুতম মে গোপায়। তারপর সোনালী লাহিড়ী ম্যাডাম। সোনালী লাহিড়ী ম্যাডাম অন করুন। বলুন। ব্রাহ্মণ থেকে। হ্যাঁ ব্রাহ্মণ থেকে বলুন। ব্রাহ্মণা কোশোऽসি মেধয়া পীহিতঃ শ্রুতম মে গোপায় অবহন্তি বিতত্ত্বাদ্বানা পূর্বাণা চিরমাত্মনঃ। কোনটা বলছেন আপনি? কোনটা প্রথম থেকে বলছেন আপনি? আমি আসলে লাইন বলবো। ব্রহ্মণা কোশোऽসি মেধয়া পীহিতঃ শ্রুতম মে। বলুন। শ্রুতম মে গোপায় অবহন্তি বিতত্ত্বানা। আপনি কোথায় পড়ছেন বুঝতে পারছি না।
আপনি কি স্ক্রিন দেখে পড়ছেন না অন্য কোনো বই দেখে পড়ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বই দেখে পড়ছি। আমার এই যে প্রার্থনা সঙ্গীত বইতে আছে তো সংস্কৃত। না না, ওটা পড়বেন না, ওটা অন্যান্য জায়গায় মানে এর মধ্যে অন্য মিক্সড করা থাকে শান্তি মন্ত্র। আমরা যেটা ফলো করছি সেটা ফলো করুন। কারণ কোথাও যদি আপনাকে শোনাতে হয় এটাই শোনানো হয়, এটা হচ্ছে মন্ত্রপুষ্পম থেকে লেখা, ঠিক আছে? অন্য বই ফলো করবেন না। যদি বাংলা লেখা জন্য চান তাহলে ঠিক আছে, কিন্তু জেনারেলি আপনারা এটা ফলো করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, সুলতা মণ্ডলম করুন। হ্যাঁ স্যার। প্রথম থেকে একবার চেষ্টা করুন পড়ার। এটা স্যার আমাকে একটুখানি এই টেক্সটের ডাউটটা ক্লিয়ার করার আছে। ছন্দভ্যোধ্যামৃতা এর প্রোনাউন্সিয়েশনটা কি হবে? ছন্দোভ্যোধ্যামৃতাৎ সম্বভূবা। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ। ওম यश्छन्द्यसामृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यामृताभ्यां व्यभुव ভুব। ঠিক আছে, তারপর समिन्द्रो मेधया स्पृणोतु। আচ্ছা, তারপর সোনালী ম্যাডাম বলুন। স্যার আপনি আরেকবার বলে দিবেন? একবার একটু কমপ্লিট করে। অমৃতস্য দেবধারণো ভূয়াসম শরীরম মে বিচর্ষণম। বলুন এই দুটো। অমৃতস্য দেবধারণো ভূয়াসম শরীরম মে বিচর্ষণম। সবারই ম্যাডাম তারপর বলুন জিহ্বা থেকে। জিহ্বা মে মধুমত্তমা कर्णाभ्यां भूरि विश्रुवम् ब्रह्मणः कोशोषि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ओम शांति शांति शांति। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এটা একবার করে নিই, পূর্ণমাধাটা করে নিই আমরা। এটা খুব প্রসিদ্ধ একটা শান্তি মন্ত্র। আপনারা কোনো অনুষ্ঠান বা কোনো এরকম অনুষ্ঠান টাইপের কিছু শেষ হলে আমরা শেষে এইটা করে থাকি, পূর্ণমাদাহ এটা করে থাকি। এটা প্রসিদ্ধ একটা শান্তি মন্ত্র। এখানে পূর্ণ কথাটাকে অনেকবার ব্যবহার করা হচ্ছে। দেখুন, পূর্ণম আদাহ, পূর্ণমিদম, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এখানে পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ। সম্পূর্ণ মানে সমস্ত জায়গায় রয়েছে কে? ব্রহ্ম। এখানে পূর্ণ বলতে এখানে ব্রহ্মকে বোঝানো হচ্ছে, মানে ব্রহ্ম এখানেও আছে সেখানেও আছে। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, ব্রহ্ম থেকেই ব্রহ্মের উৎপন্ন হয়। পূর্ণস্য পূর্ণমাদায়, ব্রহ্ম থেকে ব্রহ্ম অংশটাকে যদি গ্রহণ করা হয়, পূর্ণমেবা অবশিষ্যতে, ব্রহ্মই শেষ পড়ে থাকে। মানে কি, যেটা রয়েছে সেটাও ব্রহ্ম, যেটা জন্ম হচ্ছে সেটাও ব্রহ্ম, যেটার মধ্যে যেটা রাখা হচ্ছে, রাখলে যেটা পড়ে থাকছে সেটাও ব্রহ্ম। মানে কি, সমস্ত নিখিল বাংময়, আমাদের নিখিল প্রপঞ্চ ব্রহ্মময়, এটা বোঝানোর জন্যই এই শান্তি মন্ত্রটা। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একবার পড়ি। হ্যাঁ, সৌরিশ তত্ত্ব আপনি অন করুন। এটাকে হাত জোর করে বলতে হয়, ঠিক আছে? ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। পড়ুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। গুড। আচ্ছা, মৌলি সাহা ম্যাডাম আপনি বলুন, এটাই বলুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে।
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। আচ্ছা, মথুর মোহন মন্ডল আপনি অন করুন। পুরোটা বলুন আপনি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং। তাড়াহুড়ো করছেন কেন? আস্তে আরে। ওম পূর্ণমদঃ স্বর দিচ্ছেন না একটাও। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পড়ুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে তারপর পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। বা আকারটাকে দীর্ঘ বলতে হবে। পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ পড়ুন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করছি। এই পূর্ণমিদমটা পড়া হলো আমাদের, আর হচ্ছে ইয়াশ্চন্দাসাম এটা পড়া হলো, নমো ব্রহ্মণে এই তিনটে আমাদের পড়া হলো। এর সঙ্গে আমি এই তচ্ছাইয়োরাবৃণীমহে এই শান্তি মন্ত্রটা এবং মধুবাতা ঋতায়তে বাং মে মনসি প্রতিষ্ঠিতা এই তিনটেকে আমরা পড়াইনি এখন। আমি এই 6টাকে অডিও মানে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা হ্যালো 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 আমি এই 6টাকে আমি রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হোমওয়ার্ক থাকবে, রেকর্ডিংটা শুনে অভ্যাস করবেন। আমরা আগামী ক্লাসের প্রথমে আমি 6টাই ধরব, ঠিক আছে? আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। না হলে এই যে ভিডিও রেকর্ডিংটা থাকবে এটারই শেষে আপনারা স্কিপ করে পাঠ করবেন, সেটাই সুবিধা হবে নাকি? তাহলে ভিডিও রেকর্ডিং এর মধ্যেই থাকছে, আমি আলাদা করে স্যার আপনি আলাদা করে একটা অডিও পাঠালে ভালো হয়। অডিও পাঠালে ভালো হয়। আচ্ছা, আমি যদি গুগল ড্রাইভে পাঠিয়ে আপনাদেরকে লিংক দিই, আপনারা সেটা কি সেইভাবে পড়তে পারবেন আপনারা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছি। স্যার আমাদের গ্রুপে পাঠালেই সুবিধা হতো। আমি ডাইরেক্ট ফোনে রেকর্ড করে আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। अथ शान्तिमन्त्राः। ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ यश्छन्दसामृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया आस्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छंयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये
दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मधुवातारुतायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नः सन्त्वोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागुं अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ वाङ्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितमाविराविर्म एधि वेदस्य माणे स्थश्रुतं मे मा प्रहासिरनेनाधीतेनाहोरात्रान् सन्दधाम्यृतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवत्ववतु मामवतु वक्तारमवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দেখবেন পাঠিয়ে দিয়েছি এই রেকর্ডিংটা, এটা শুনে আপনারা প্র্যাকটিস করবেন। আর এই বাং মানসিক প্রতিষ্ঠাটা একটু কঠিন আছে, একটু আপনাদের অসুবিধা হতে পারে, কারণ মাঝখানে কোনো ফুল স্টপ নেই, একবারে বাংমে থেকে শান্তি পর্যন্ত এই বক্তা আরম্ভ পর্যন্ত রয়েছে। তো এটা আপনারা প্র্যাকটিস করার এটা দরকার নেই, এটা বাদে বাকিগুলো সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি পরের দিন 5টা জিজ্ঞাসা করবো, বাংমে মানসিকটা জিজ্ঞাসা করব না, বাকিগুলো সবগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবো আমি। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা বিষয় থাকে আপনারা বলতে পারেন। স্যার ওই একটা দাগ, ওই নিচে দাগ, ওই উপরের স্বর নিচের স্বর নামগুলো মানে এক্সাক্ট নামগুলো যদি আরেকবার একটু নিচের স্বর যেটা ওটাকে বলা হয় অনুদাত্ত, উপরের স্বর যেটা সেটাকে বলা হয় স্বরিত স্বর। আর যেখানে কোনো স্বর থাকে না, যেমন বেশিরভাগ শব্দেই কোনো স্বর নেই, সেই যেগুলোতে নেই ওগুলোকে ডিফল্ট উদাত্ত স্বর বলে ধরা হয়, ঠিক আছে? উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত, 3টে স্বর, ঠিক আছে? আর যেটা দুটো আছে দুটোটাও অ্যাকচুয়ালি স্বরিত স্বর, কিন্তু ওখানে মানে উচ্চারণটা একটু বেশিক্ষণ করতে হবে এটা বোঝানোর জন্য দুটোটা, ঠিক আছে? ওটার আলাদা কোনো নাম নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, সৌরেশ বাবু বলুন। হ্যাঁ, আপনি তো পিডিএফটা পাঠাবেন এবং আপনি কিছু কিছু লিখেছিলেন যে দর্শন কত রূপ, ওটা থাকবে না ওখানে। হ্যাঁ, ওটা একটু কি লিখে পাঠিয়ে দেবেন গ্রুপে, চ্যাট গ্রুপে? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো সমস্যা কারণ আছে? তাহলে আমরা ক্লাস শেষ করব। আচ্ছা, আমি একবার আপনাদের নামগুলো একটু লিখে নিই, প্রেজেন্ট করতে হবে পরে। স্যার একটা কথা বলবো? বলুন। বলছি আমি মন্ত্রপুষ্পম থেকে পড়ছি, কিন্তু ওটা তো বাংলা হরফে লেখা আছে, সেটা তো অসুবিধা হবে না? অ্যাকচুয়ালি কি বলুন তো, বাংলা অক্ষর দেখে পড়া উচিত নয়। আপনি যদি সংস্কৃত শব্দগুলোর সঙ্গে পরিচিত থাকেন তাহলে বাংলা দেখে পড়া উচিত নয়। কেন বলছি, বাংলায় অনেক সময় ওই হকার লেখা থাকে, যেটা লুপ্ত অকার উচ্চারণ করা হয়, বা অনেক সময় হ্রস্ব দীর্ঘ সমস্যা হয়, অনেক সময় সংযুক্ত বর্ণ বোঝা যায় না। সংস্কৃত থেকে পড়লে কি হয়, এগুলো স্পষ্ট বোঝা যায় যে কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ, এগুলো স্পষ্ট, মানে আপনার পড়তেও সুবিধা হবে, আপনি ফিল করতে পারবেন একটা সময়। আচ্ছা, বলছি তাহলে আমি এইটা কি সংস্কৃততে লেখা পাওয়া যাবে এই বইটা? হ্যাঁ, এটা মন্ত্রপুষ্পম বই কালেক্ট করতে পারেন আপনারা। আমি মন্ত্রপুষ্পম কিনেছি, কিন্তু এটা তো বাংলা হরফে লেখা আর কি। এই যে দেখুন এই বইটা, এই বইটা উল্টো দেখাচ্ছে সম্ভবত, না সঠিক দেখাচ্ছে।
আগের বার মনে স্যার পাঠিয়ে দিয়েছিলেন একটা এই পিডিএফ বইটা সংস্কৃতে। ও আমি ঠিক এটার আছে। এই পুরো বইটার পিডিএফ আমার কাছে রয়েছে, আমি পাঠিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। তাহলে আমরা শেষ করছি এখানে। Thank you, sir. ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের কোনো জিজ্ঞাসা বা কিছু থাকলে আপনারা গ্রুপে জানাতে পারেন বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখানে শেষ করছি ক্লাস। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন, শুভরাত্রি। আগামী শনিবার আবার নেক্সট ক্লাস হবে আমাদের। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।